লর্ড কার্জন বলেছিলেন বঙ্গভঙ্গ একটি স্থায়ী ঘটনা, এর কোনো নড়চড় হবে না। আর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, চ্যালেঞ্জ করে বলেছিলেন, আমি এই স্থায়ী ঘটনাকে অস্থায়ী করে দেব। আজকের ক্লাসে কি আলোচনা হবে তোমরা বুঝতে পারছো। বঙ্গভঙ্গের বিরুদ্ধে ভারতীয়রা স্বদেশী ও বয়কট আন্দোলন কতটা তীব্রভাবে করেছিল এই দুজন ব্যক্তির কথোপকথনে স্পষ্ট হয়ে যায়। লর্ড কার্জন ছিলেন বাংলার তৎকালীন বা ভারতবর্ষের তৎকালীন গভর্নর। উল্লেখ্য, ভারতবর্ষের সেই সময়কার রাজধানী ছিল কলকাতা, আর কলকাতায় বসে লর্ড কার্জন বাংলা ভাগকে কেন্দ্র করে এই মন্তব্য করেছিলেন। আর মুকুটহীন সম্রাট, বাংলার মুকুটহীন সম্রাট সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি তার আত্মজীবনীমূলক গ্রন্থ এ নেশন ইন মেকিং গ্রন্থে এই মতামত পোষণ করেছিলেন। সেই সময় অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বঙ্গভঙ্গ অর্থাৎ বাংলা বিভাগ হওয়ার পরে যে স্বদেশী ও বয়কট আন্দোলনের সূচনা হয়, স্বদেশী ও বয়কট আন্দোলনের সূচনা হয়, তার সূচনা লগ্নে এই দুজন বিখ্যাত ব্যক্তি, একজন ইংরেজ গভর্নর আর একজন ভারতবর্ষের তৎকালীন জাতীয়তাবাদী নেতা বাংলার মুকুটহীন সম্রাট সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের এই মতামত বাংলার স্বদেশী ও বয়কট আন্দোলনকে আরো তীব্রতর করে। এই সময় আরেকজন ভারত হিতৈষী, তাকে আমরা জাতীয়তাবাদী নেতা বলতে পারি, ভগিনী নিবেদিতা, তিনি বলেছিলেন বাঙালি মননে আত্মার মধ্যে স্বরাজের ডাক জেগে উঠেছে, বাঙালির আধ্যাত্মিকতার মধ্যে স্বরাজের ডাক ডেকে উঠেছে। তাই বাঙালি সমাজ বাংলাকে ঐক্যবদ্ধ করতে বদ্ধপরিকর। স্বরাজ বাঙালিদের অধিকার। আরেকজন চরমপন্থী নেতা লালা লাজপত রায়, পাঞ্জাবের বিখ্যাত চরমপন্থী নেতা, তিনি বলেছেন স্বরাজ স্বাধীনতা হয়তো আমরা এখন পাবো না, কিন্তু স্বরাজের জন্য ভারতীয়রা লড়াই করবে। এই সময়ে দাদাভাই নৌরোজি, মানে 1906 খ্রিস্টাব্দে দাদাভাই নৌরোজি কংগ্রেসের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। তিনি বলেছিলেন স্বরাজ লাভ ভারতীয় তথা বাঙালিদের জন্মগত অধিকার, কিন্তু স্বরাজ কোন পথে লাভ করবে ভারতীয়রা, বাঙালিরা, সেটার কোনো দিক নির্দেশ এই দাদাভাই নৌরোজি কিন্তু করে যায়। দেখা যায় এই সময়ে ভারতবর্ষের বিখ্যাত জাতীয়তাবাদী নেতারা ভারতবর্ষের এই সময়কার ঘটনা নিয়ে পরবর্তী ক্ষেত্রে অনেক প্রখ্যাত ঐতিহাসিকরা তারা বিভিন্ন মতামত পোষণ করেছেন। যেমন অমরেশ ত্রিপাঠী, বিপিন চন্দ্র পাল, ইনি একজন জাতীয়তাবাদী নেতা এবং সঙ্গে সঙ্গে একজন বিখ্যাত ঐতিহাসিক। বাল গঙ্গাধর তিলক, চরমপন্থী নেতা, অরবিন্দ ঘোষ, এদের প্রত্যেকের কিন্তু স্বরাজ সম্বন্ধে ভিন্ন ভিন্ন মতামত ছিল। অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক, এরা প্রত্যেকে চাইতো স্বরাজ মানে স্বাধীনতা। হয়তো তখনই স্বাধীনতা ভারতীয়রা পাবে না, কিন্তু শাসনের সর্বোচ্চ স্তরে যেন ভারতীয়রা বসে, এই লক্ষ্যে বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ এই স্বদেশী ও বয়কট আন্দোলনে সামিল হয়েছিলেন বাঙালিদের ঐক্যবদ্ধ করার জন্য। বিখ্যাত ঐতিহাসিক অমরেশ ত্রিপাঠী, বিপিন চন্দ্র পাল এবং পরবর্তী ক্ষেত্রে ভূপেন্দ্রনাথ বসু, এই নামটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি ভূপেন্দ্রনাথ বসু বলেছিলেন মোগল পাঠান যুগে ভারতীয়রা বঙ্গভঙ্গের মতো চরমতম কষ্ট পায়নি, অর্থাৎ মুঘল পাঠান যুগে তারা
বাংলাকে ভাগ করার কথা ভাবেনি তৎকালীন সম্রাট বা সুলতানরা, কিন্তু ইংরেজ সরকার তাদের নিজেদের সুবিধার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ করেছেন বলে এই ভূপেন্দ্রনাথ বসু তার গ্রন্থে বলেছেন। বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী ও বয়কট আন্দোলনের সূত্রপাত প্রথম দিকে কিন্তু বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন সম্পাদকীয়তে লেখালেখি শুরু হয়েছিল এবং এই সময় 1905 খ্রিস্টাব্দে 6 জুলাই সঞ্জীবনী পত্রিকায় কৃষ্ণকুমার মিত্র, তিনি সঞ্জীবনী পত্রিকার সম্পাদক, তিনি বঙ্গের সর্বনাশ নামক একটা প্রবন্ধে তিনি বাংলা ভাগ কত বড় ভারতীয়দের কাছে সর্বনাশ, বাঙালিদের কাছে সর্বনাশ সেটা ব্যাখ্যা করেছিলেন। এই সময় তিনি স্বদেশী ও বয়কটের ডাক প্রথম এই সঞ্জীবনী পত্রিকায় দিয়েছিলেন। এই সময় আরো কিছু কিছু পত্রিকায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী ও বয়কট আন্দোলনকে সমর্থন করা হয়েছিল, যেমন ইংলিশম্যান, স্টেটসম্যান, পায়োনিয়ার, লন্ডন ডেইলি এবং ক্যাপিটাল। এই সমস্ত পত্রপত্রিকাগুলোতে বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনকে সর্বতোভাবে সমর্থন করা হয়েছিল। এখানে আরেকটা কথা তোমাদের বলা প্রয়োজন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সর্বতোভাবে বিভিন্ন ধর্মের মানুষরা, বিভিন্ন বর্ণের মানুষরা স্বদেশী ও বয়কট আন্দোলনে সমর্থন করেছিল, বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। উল্লেখ্য 1906 খ্রিস্টাব্দে কংগ্রেসের বারাণসী অধিবেশনে, কি বললাম, 1906 খ্রিস্টাব্দে কংগ্রেসের বারাণসী অধিবেশনে গোপাল কৃষ্ণ গোখলে, কংগ্রেসের বর্ষিয়ান নেতা গোপাল কৃষ্ণ গোখলে, তিনি উল্লেখ করেছেন যে ভারতবর্ষে হিন্দু, মুসলমান, শিখ, জৈন, বৌদ্ধিস্ট, নিম্নবর্ণের হিন্দুরা তারা প্রত্যেকেই এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিল। এখানে কোনো ভেদাভেদ ছিল না। এবার চলে আসি বঙ্গভঙ্গের দিন বাঙালি সম্প্রদায় বিভিন্ন নেতা নেত্রীরা কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল। বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। এই 16 অক্টোবর যেদিন বাংলাকে ভাগ করা হয়, সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি মহিলাদের ঐক্যবদ্ধ করে গঙ্গা স্নান করিয়ে খালি পায়ে শোভাযাত্রা করান এবং রাখি বন্ধন উৎসব পালন করেন। তিনি একটা গান লিখেছিলেন, বাংলার বায়ু বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। এছাড়াও এই সময় আরেকজন বিখ্যাত ব্যক্তি রামেন্দ্র শুক্ল ত্রিবেদী, তিনি বঙ্গলক্ষ্মী ব্রত কথা পালন করতে বলেছিলেন বাঙালি মহিলাদের এবং সেই সময়ে বাঙালি সম্প্রদায় বা বাঙালি মহিলারা যাতে অরন্ধন পালন করেন সেটাও তিনি বলেছিলেন এবং বাঙালি মহিলারা অরন্ধন পালন করে বঙ্গলক্ষ্মী ব্রত কথা পালন করেছিলেন। দেখা যায় এই সময় আনন্দমোহন বসু, তিনি কলকাতায় মিলন মন্দির বা ফেডারেশন হল প্রতিষ্ঠা করেন, প্রায় 50,000 সদস্য জোগাড় করেছিলেন এবং 50,000 মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। এছাড়াও দেখা যায় পশুমতি বসু তার নিজের ঘরে জাতীয় ধনভাণ্ডার তৈরি করেছিলেন এবং একদিনে প্রায় 70,000 টাকা তিনি সংগ্রহ করেছিলেন। তাহলে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী ও বয়কট আন্দোলন, মানে স্বদেশী ও বয়কট আন্দোলনের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল এইরকম ভাবে। এখন আলোচনা করার বিষয়বস্তু হচ্ছে বয়কট। কি বললাম? বয়কট আন্দোলন কি, সেটা নিয়ে একটু বিশদভাবে আলোচনা করা দরকার। তাহলে কি বললাম? বয়কট আন্দোলন। বয়কট মানে বঙ্গভঙ্গের পর যে বয়কট আন্দোলন শুরু হয়েছিল প্রতিবাদ স্বরূপ,
সেই বয়কট আন্দোলনের প্রেক্ষাপট একটু আলোচনা করা প্রয়োজন। স্বদেশীয় বয়কটের মধ্যে আগে বয়কট, কারণ স্বদেশীয় বয়কট একটা টাকার এপিডোমিট। যদি বয়কট না হয় তাহলে স্বদেশী সম্ভব নয়। সেই বয়কট আন্দোলনের শুরুতে সংবাদপত্র এবং বিভিন্ন সভা সমিতি গুরুত্বপূর্ণ অবদান ছিল। কি বললাম? সংবাদপত্র এবং সভা সমিতি গুরুত্বপূর্ণ একটা অবদান ছিল। 1905 খ্রিস্টাব্দে 13 জুলাই কৃষ্ণকুমার মিত্র সঞ্জীবনী পত্রিকা প্রকাশ করেছিলেন। সঞ্জীবনী পত্রিকা প্রকাশ হয়, সঞ্জীবনী পত্রিকায় প্রথম বয়কট কথাটি ব্যবহার করেন এবং তিনি 20 জুলাই এই পত্রিকাতে প্রতিজ্ঞাপত্র প্রকাশ করেন। তাহলে কি বললাম? 1905 খ্রিস্টাব্দে 13 জুলাই সঞ্জীবনী পত্রিকায় প্রথম বয়কট ও স্বদেশী এই শব্দগুলো ব্যবহার করা হয় এবং 20 জুলাই এই পত্রিকাটি প্রতিজ্ঞাপত্র প্রকাশ হয়। 17 জুলাই অমৃতবাজার পত্রিকায় প্রথম বিলিতি দ্রব্য বয়কট করার ডাক দেওয়া হয়েছিল। তাহলে কি বললাম? 17 জুলাই অমৃতবাজার পত্রিকায় প্রথম বিলিতি দ্রব্য বয়কট করার ডাক দেওয়া হয়েছিল। বিশেষ করে ম্যানচেস্টার থেকে যে ম্যানচেস্টার ক্লথ ভারতবর্ষের ব্যাপক চাহিদা ছিল, কলকাতা ঢাকায় ব্যাপক বিক্রি হতো এই ম্যানচেস্টার ক্লথ, সেটা বয়কটের ডাক দেওয়া হয়েছিল এবং ভারতীয় জাতীয়তাবাদী নেতারা বুঝেছিল যে এই ম্যানচেস্টার ক্লথ যদি বয়কট করা হয় তাহলে ইংরেজরা বুঝবে যে ভারতীয় অর্থাৎ কলকাতা মানে সংযুক্ত বাংলাতে যে বয়কট আন্দোলনের কতটা তীব্রতা সেটা বোঝা যাবে। এই সময়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মতিলাল ঘোষ, কালীপ্রসন্ন, কাব্য বিশারদ, এই সমস্ত বিখ্যাত মানুষরা এই বয়কট আন্দোলনকে সর্বতোভাবে সমর্থন করেছিল। এই সময়ে এই বয়কট আন্দোলনের মাধ্যমে বিদেশি বিভিন্ন দ্রব্য বয়কট করা, অর্থাৎ বিলিতি নুন বয়কট করা হয়েছিল, রেশমি চুড়ি, রেশমি শাড়ি বয়কট করা হয়েছিল। এখানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মতিলাল ঘোষ, কালীপ্রসন্ন, কাব্য বিশারদ, এই সমস্ত বিখ্যাত ব্যক্তিরা তারা কিন্তু বিভিন্ন বয়কটের ডাক দিয়েছিলেন। 21 জুলাই দিনাজপুরের মহারাজার সভাপতিত্বে প্রথম বয়কট আন্দোলন শুরু হয় দিনাজপুরে। কি বললাম? 21 জুলাই দিনাজপুরের মহারাজার সভাপতিত্বে প্রথম বয়কট আন্দোলন শুরু হয় দিনাজপুরে। এরপরে ছাত্রদের ভূমিকা অপরিসীম ছিল। ছাত্ররা অর্থাৎ বাংলার ছাত্র সমাজ তারা কিন্তু স্বদেশী ও বয়কট আন্দোলনকে আরো শক্তিশালী করেছিল। বিশেষ করে বয়কট আন্দোলনকে ছাত্ররা তারা বিদেশি স্কুল কলেজ বয়কট করেছিল। ছাত্ররা বিদেশি পেন এবং খাতাতে লেখা বন্ধ করেছিল। ভারতীয় কোম্পানির তৈরি বিভিন্ন খাতা তারা ব্যবহার করার চেষ্টা করেছিল। এই ছাত্ররা তারা 17 এবং 18 জুলাই বললাম 17 এবং 18 জুলাই কলকাতায় রিপন কলেজ, যেটা বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ নামে পরিচিত, সেখানে ছাত্র সমাবেশ হয় এবং এছাড়াও আরেকটা ঐতিহাসিক সভা হয় 1905 খ্রিস্টাব্দে 7 আগস্ট টাউন হলে। প্রায় 7,000 ছাত্রদের নিয়ে একটা সম্মেলন হয়েছিল। এখানে দেখা যাচ্ছে যে সমাজের অন্যান্য শ্রেণীর মানুষরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। মানে ছাত্ররা ছাড়াও সমাজের অন্যান্য স্তরের মানুষরা, যেমন মুচিরা, মানে বগুড়ার মুচি, বাংলাদেশের বগুড়া, সেখানকার মুচিরা ইংরেজদের জুতো সেলাই করে দিতে নারাজ ছিল। এছাড়াও বিভিন্ন দোকানিরা বিদেশি দ্রব্য দোকানে রাখতেন না। বিশেষ করে ঢাকা এবং কলকাতার দোকানিরা তারা কিন্তু বিদেশের তৈরি জিনিসপত্র রাখতেন না। এছাড়াও নাপিতরা ইংরেজদের দাড়ি এবং চুল কেটে দিতেন না। এছাড়াও যে সমস্ত ইংরেজ কর্মচারীরা ভারতীয়দের দোকানে যেতেন তাদেরকে বয়কট করা হয়েছিল বিভিন্ন জায়গায়। এই ব্যাপক যে আন্দোলন, এই আন্দোলনটা
হয়েছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। এই যে বিভিন্ন সমাজে বিভিন্ন ব্যক্তিদের মধ্যে মেয়েরা, বিশেষ করে এই সময়ে সরলা দেবী চৌধুরানী, হেমাঙ্গিনী দাস, লীলাবতী মিত্র, কাদম্বিনী গাঙ্গুলি, এছাড়াও নির্মলা সরকার, এই যে বিভিন্ন মহিলারা মানে বয়কট আন্দোলনকে সমর্থন করেছিল। মুসলিম সমাজ তারাও কিন্তু এই বয়কট আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে ঢাকার সলিমুল্লাহ, আগা খান, নিম্নবর্ণের যে সমস্ত হিন্দুরা পূর্ববঙ্গে বসবাস করত, তারা কিন্তু ইংরেজদের বঙ্গভঙ্গকে সমর্থন করেছিল। কিন্তু শিক্ষিত মুসলিমরা যারা হাইকোর্টের ব্যারিস্টার ছিল, কলকাতাতে বসবাস করতেন, তারা এবং কিছু শিক্ষিত শিক্ষক মুসলিমরা তারা কিন্তু এই আন্দোলনকে পূর্ণভাবে সমর্থন করেছিল, অর্থাৎ বয়কট এবং স্বদেশী আন্দোলনকে সমর্থন করেছিল। বিশেষ করে ব্যারিস্টার আব্দুল রসুল, মৌলভী লিয়াকত হোসেন, এছাড়াও আবুল কাসিম, মৌলভী ইসমাইল সিরাজ, ঢাকার নবাবের পরিবার অর্থাৎ সলিমুল্লাহ কিন্তু বঙ্গভঙ্গের পক্ষে ছিলেন, কিন্তু তার পরিবারের অন্য সদস্যরা যেমন খাজা আতিকুল্লাহ, আব্দুল গফফর সিদ্দিকী, এরা কিন্তু বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, অর্থাৎ স্বদেশী বয়কট আন্দোলনকে সমর্থন করেছিলেন। বিশেষ করে 1906 খ্রিস্টাব্দে ঢাকাতে তৈরি হয়েছিল বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন, আব্দুল রসুলের সভাপতিত্বে তৈরি হয়েছিল এবং এখানে ওখানকার মুসলিমরা সর্বতোভাবে স্বদেশী বয়কট আন্দোলনকে সমর্থন করেছিলেন। বয়কট শুরু হওয়ার পর স্বদেশী আন্দোলনের সূচনা হবে, এটাই স্বাভাবিক। 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বঙ্গভঙ্গ লট কার্যকর করার পর বয়কট শুরু হয়। আর সেই বয়কটের সূচনার পর স্বাভাবিকভাবে স্বদেশী আনার জোয়ার আছে। ভারতীয়রা বিদেশি নুন অর্থাৎ লবণ, বিদেশি কাপড়, বিদেশি পেন, খাতা, দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন দ্রব্য বয়কট করেছিল। সেই সময় বাংলাতে স্বদেশী দ্রব্য ব্যবহার করার হিড়িক পড়ে যায়। একজন বিখ্যাত কবির গান, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই, দিন দুঃখিনী মা যে আমার, আর যে কিছু দেওয়ার নাই। অর্থাৎ বিদেশি রেশমি চুড়ি ছেড়ে, রেশমি শাড়ি ছেড়ে স্বদেশী মোটা খাদির কাপড় ব্যবহার করতে কবি, সাহিত্যিক, জাতীয়তাবাদী নেতারা আহ্বান করছে। তো এর ফলে বাংলাদেশে তৎকালীন সময়ে শিল্পের একটা বিপ্লব ঘটে। বিভিন্ন ছোট বড় মাঝারি বিভিন্ন শিল্প গড়ে ওঠে। এই সময় বঙ্গলক্ষ্মী মিল, বাংলায় বঙ্গলক্ষ্মী মিল এবং মোহিনী মিল কলকাতা লাগোয়া শহরতলিতে প্রতিষ্ঠা হয় এবং এই মিলে খাদির কাপড় তৈরি হতে আরম্ভ করে, যাতে বয়কটের ফলে রেশমি শাড়ি, বয়কটের ফলে মেয়েরা মোটা খাদির শাড়ি সহজে অল্প দামে কিনতে পারে, তার জন্য বঙ্গলক্ষ্মী মিল এবং মোহিনী মিল তৈরি হয়েছিল। তড়িঘড়ি করে ভারতবর্ষের শিল্পপতিরা আমেদাবাদে এবং বোম্বাইয়ে তাঁত শিল্পের প্রসার ঘটান। কোথায়? আমেদাবাদ এবং বোম্বাইয়ে তাঁত শিল্পের প্রসার ঘটিয়েছিলেন। এই সময়ে আচার্য প্রফুল্লচন্দ্র রায় ওষুধ শিল্পের স্বদেশী সূত্রের মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে যাতে ওষুধ শিল্পের প্রসার ঘটানো যায়, তার জন্য বেঙ্গল কেমিক্যাল তৈরি করেছিলেন প্রফুল্লচন্দ্র রায়। নীলরতন সরকার তৈরি করেছিলেন জাতীয় সাবান তৈরির কারখানা। কি তৈরি করেছিলেন?
জাতীয় সাবান তৈরির কারখানা এবং আরেকটা তৈরি করেছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজ। ফলে ভারতীয়রা ডাক্তারি শিক্ষার পারদর্শিতার জন্য মেডিকেল কলেজে ভর্তি হবে, যারা ব্যবসা বাণিজ্য করবেন তারা সাবান তৈরির কারখানায় সূত্র শিখে সাবান তৈরি করবেন এবং জামশেদজি টাটা অর্থাৎ টাটা কোম্পানির প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা তিনি ডিস্কো তৈরি করেন, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এবং সরলা দেবী এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে টাকা জোগাড় করার জন্য তৈরি করলেন লক্ষ্মীর ভান্ডার, বিভিন্ন জায়গায় তৈরি করেছিলেন এবং এখান থেকেও প্রচুর পরিমাণে টাকা পয়সাও কিন্তু তিনি পেয়েছিলেন এবং স্বদেশী আন্দোলনে ব্যবহার করেছিলেন। তাহলে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই যে শিল্প প্রতিষ্ঠা বাংলায় যে দ্রব্যগুলো বয়কট করেছিল, বিভিন্ন জায়গায় টিকেটিং করে সেখানে বয়কট করা হয়েছিল, তার ফলে কিন্তু স্বদেশী আনার প্রসার ঘটে এবং স্বদেশী শিল্পের প্রসার ঘটেছিল। এই যে নীলরতন সরকার সাবান তৈরির কারখানা করেন, এই সূত্রটা কিন্তু নিয়েছিলেন প্রফুল্লচন্দ্র রায়ের কাছ থেকে, তিনি কেমিক্যাল বিজ্ঞানী ছিলেন। এই সময়ে যারা সাহিত্যের সঙ্গে যুক্ত ছিলেন, সাহিত্য সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, কালীপ্রসন্ন সিংহ বিভিন্ন কবিতা গল্প রচনা করে দেশের মানুষদেরকে জাতিগতভাবে উদ্বুদ্ধ করে স্বদেশী ও বয়কট আন্দোলনকে আরো তীব্র করে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান বাংলার মাটি বাংলার জল বাংলার বই বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ কে ভগবান, দ্বিজেন্দ্রলাল রায় বিভিন্ন গান সেই সময় জাতীয়তাবাদী ভাবধারাকে আরো উদ্বুদ্ধ করেছিল। তো এই যে শিক্ষা সাহিত্য সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা স্বতঃপ্রণোদিতভাবে স্বদেশীয় বয়কট আন্দোলনকে সমর্থন করেছিলেন। এছাড়াও এই সময় জাতীয় শিক্ষার প্রসার ঘটেছিল। কেন? কারণ ছাত্ররা ব্যাপকভাবে এই স্বদেশীয় বয়কট আন্দোলনে অংশগ্রহণ করার ফলে ছাত্ররা বিদেশি স্কুল কলেজ বয়কট করেছিল। শুধু ছাত্ররা নয়, অনেক শিক্ষক প্রফেসররাও স্কুল কলেজ বয়কট করেছিল, বিদেশি খাতা পেন বয়কট করেছিল, বিদেশি শিক্ষা বয়কট করেছিল। এবং বয়কট করার ফলে ইংরেজ সরকার তার নারকীয় আইন প্রবর্তন করেছিলেন। কি আইন প্রবর্তন করেছিলেন? কার্লাইল সার্কুলার 1905 খ্রিস্টাব্দে 10 অক্টোবর, অর্থাৎ যে সমস্ত ছাত্র শিক্ষকরা স্বদেশী আন্দোলনকে সমর্থন করবে তাদেরকে আর ইংরেজ পরিচালিত স্কুলে ভর্তি করা যাবে না, তাদেরকে বরখাস্ত করা হবে, তাদের সার্টিফিকেট বাজেয়াপ্ত করা হবে। তাই তারা এই নারকীয় কয়েকটা আইন প্রবর্তন করেছিলেন। কার্লাইল সার্কুলার 1905 খ্রিস্টাব্দে 10 অক্টোবর, পেডলার সার্কুলার 1905 খ্রিস্টাব্দে 21 অক্টোবর এবং লিওন সার্কুলার 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। এই আইনগুলো প্রবর্তন করে যাতে ছাত্র শিক্ষকরা স্বদেশী ও বয়কট আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে তার ব্যবস্থা করেছিলেন। কিন্তু না, ছাত্ররা তারা স্কুল কলেজ, ছাত্র এবং শিক্ষকরা স্কুল কলেজ বয়কট করে তারা স্বদেশীয় বয়কট আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তাদের পড়াশোনার সুবিধার জন্য ভারতীয় অনেক হিতাকাঙ্ক্ষী মানুষ তারা এগিয়ে এসেছিল। দেশীয় উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিল। যেমন দেখো, এই সময় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হলো, তথ্য বোধিনী পাঠশালা তৈরি হয়েছিল 1820 খ্রিস্টাব্দে, এটা স্বদেশী উদ্যোগে। হিন্দু হিতার্থী বিদ্যালয় 1846 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, এটা অনেক আগে থেকে। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর 1901 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্য আশ্রম। সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি তৈরি করেছিলেন, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত সেটাকে প্রণয়ন করার জন্য এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল এবং ডন সোসাইটি এটাকে পরিচালনা করার জন্য তৈরি করেছিলেন। এই সময় সতীশচন্দ্র ডন সোসাইটি তৈরি করেছিলেন এবং জাতীয় শিক্ষা পরিষদ তৈরি হয়েছিল 1905 খ্রিস্টাব্দে 11 মার্চ।
92 জন সদস্য নিয়ে সত্যেন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় শিক্ষা পরিষদ তৈরি করেছিলেন। দেখা যায় সমগ্র ভারতবর্ষের ইতিহাসে স্বদেশী আন্দোলন একটা দিক চিহ্ন, যেটা সমগ্র ভারতবর্ষের আধুনিক শিক্ষার ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমরা মনে করতে পারি। কিন্তু এত কিছুর পরে 1905 খ্রিস্টাব্দ থেকে স্বদেশী আন্দোলন শুরু হলেও 1911 খ্রিস্টাব্দে এই তীব্র আন্দোলনের ফলে শেষ পর্যন্ত বঙ্গভঙ্গ রদ করতে ইংরেজরা বাধ্য হয়েছিল। বঙ্গভঙ্গ রদ করতে ইংরেজরা বাধ্য হয়েছিল সালে 1911 খ্রিস্টাব্দে 12ই ডিসেম্বর। কারণ তারা বুঝেছিল যে বাংলায় যে জাতীয়তাবাদী আন্দোলনের ব্যাপকতা, সেই ব্যাপকতা থেকে ইংরেজ সরকারকে মুক্ত করতে বঙ্গভঙ্গ রদ করা প্রয়োজন। তাই 1911 খ্রিস্টাব্দে 12ই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল এবং এর ফলে বাঙালি সম্প্রদায় অনেক মানে কি বলবো অনেক মানে স্যাক্রিফাইস করতে হয়েছিল বাঙালি সম্প্রদায়কে। কারণ সেই সময় ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া হয় এই 1911 খ্রিস্টাব্দে 12ই ডিসেম্বর এবং বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কার্যালয় কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। ওই বছরই ইংল্যান্ডের রাজা ভারত ভ্রমণে আসেন এবং যদি রাজধানীতে এলে ভারতীয়রা বিক্ষোভ দেখায়, কলকাতার বাঙালিরা বিক্ষোভ দেখায়, তার জন্য রাজধানী স্থানান্তর করেছিলেন বলে ঐতিহাসিকরা মনে করেন। এবং কলকাতা ভারতের একটা পূর্ব দিকে অবস্থিত, কিন্তু দিল্লি অনেকটাই ভারতবর্ষের কেন্দ্রস্থলে এবং সেই অজুহাতে তার রাজধানী স্থানান্তর করেন। এবং ওই বছরই আরও কিছু ঘটনা ঘটে। 1911 খ্রিস্টাব্দে ভারতবর্ষের অন্যতম ফুটবল টিম মোহনবাগান ক্লাব, তারা আইএনসি জয় করেছিলেন ইংরেজ ক্লাবকে পরাজিত করে। এখানেও কিন্তু ভারতীয়দের মধ্যে একটা জাতীয়তাবাদের উদ্বুদ্ধতা জেগে ওঠে এবং বাঙালি সম্প্রদায়, বাঙালি হিন্দু সম্প্রদায়, বাঙালি মুসলিম সম্প্রদায় তারা বুঝতে পেরেছিল যে তীব্র আন্দোলনের ফলে কোনো চাওয়া বা কোনো তাদের যেগুলো প্রয়োজন তারা ফিরে পাবে ইংরেজদের কাছ থেকে। তাই এটা থেকে বোঝা গেল এই বঙ্গভঙ্গ মানে স্বদেশীয় বয়কট আন্দোলন থেকে ভারতীয়রা বুঝতে পেরেছিল যে কোনো আন্দোলন তীব্র থেকে তীব্রতর হলে ইংরেজরা তা ভারতীয়দের দিতে বাধ্য। ফলে এই বঙ্গভঙ্গ বিরোধী যে স্বদেশী বয়কট আন্দোলন ভারতবর্ষের পরবর্তী ক্ষেত্রে অন্যান্য আন্দোলনের দিক চিহ্ন বা পথ নির্দেশ করেছিল। তাহলে আজকে এত পর্যন্ত। পরের ভিডিওতে আমি এই স্বদেশী আন্দোলনে নারী এবং কৃষকদের কি অবদান ছিল সেটা আলোচনা করবো এবং ডিটেলস আলোচনা করবো। নারী, কৃষক এবং ছাত্ররা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেছিল এবং তারা কোন কোন পরিবারের ছিল সেগুলো পরের ভিডিওতে আলোচনা করবো। তাহলে আজকে এত পর্যন্ত। সবাই খুব খুব ভালো থাকবে।